প্রেম তিশা পর্ব সংখ্যা ৩৯। লেখনীতে ইসরাত জাহান জেরিন। কারাগারে স্যাঁতসেঁতে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে প্রেম। মুখ গুজে রেখেছে দুই হাঁটুর ফাঁকে, দেহ কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে। এতক্ষণও কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে? অঙ্ক নিজ হাতেই দিয়েছে। প্রেম পুরনো সমস্যার মাঝেই মানসিক আঘাত আর অতিরিক্ত ট্রমা আশ্রে পড়েছে। তখন শরীরে সুগারের মাত্রা হঠাৎ নেমে যায় বিপর্যক পর্যায়ে। কিছুক্ষণ আগে সে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ ঘামে ভিজে গিয়েছিল তার জামা কাপড়, ঠোঁট নীল হয়ে এসেছিল। তখন অঙ্কুর দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করে। না হলে হয়তো এই মুহূর্তে প্রেমের নিথর দেহ হয়ে পড়ে থাকতো। ভাগ্যিস অঙ্কুর নিজের কাছে প্রেমের একটা ইঞ্জেকশন রাখে। প্রেমকে কতবার বলেছে সবসময় নিজের সঙ্গে রাখতে। প্রেম এখন আগের থেকে ভালো আছে, কিন্তু শরীর সামলাতে উঠলেও মন তো তাণ্ডব করছে ভেতরে। মাথাটা ভন ভন করছে, চোখ দুটোর রক্তলাভ, হাতে যেন স্থির নেই, অবিরাম কাঁপছে। বারবার অঙ্কুরের দিকে তাকে অস্পষ্ট গলায় বলছে, ভাই তিশাকে নিয়ে আয়, তিশাকে ফিরিয়ে আন। প্রত্যুষ কোথায় গিয়ে কি করবে বুঝতে পারছে না। অঙ্কুরের কণ্ঠ কাঁপছে, তবুও শান্তভাবে বোঝানোর চেষ্টা করছে, সব ঠিক হয়ে যাবে প্রেম, তিশা ফিরে আসবে। তুই শুধু বাইরে থেকে কথা বলছে সে। কিন্তু প্রেম কি বোঝে না যুক্তি? এই যুক্তি সে বুঝে না। যার হৃদয়ে আগুনের লেলিহান, সেখানে অশ্বের পানি ছুড়ে দিলেও তো পৌঁছাবে না। সে হঠাৎ করে মুখ তুলে তাকায়, মনে মনে অনেক প্রশ্ন। প্রেম যে নিজেই এখন প্রলজ্জিত প্রশ্ন চিহ্ন। এই প্রশ্নের উত্তর কারাগারে দেওয়ালেও জানে না। থানা থেকে কিছু দূরে নিঃসঙ্গ গাছপালায় অনচ্ছিত একটি নির্জন প্রান্তর। বাতাসে কেবল পত্র পাত্রের মৃদু শব্দ, আর দূরে থেকে ভেসে আসা কোনো এক পথভোলা কুকুরের ডাক শূন্যতা। ঘন হয়ে উঠেছে এই স্থান। এই নিস্তবতার মাঝে লোহার শীতল বেঞ্চটার পাশাপাশি বসে আছে প্রত্যুষ ও তিশা। প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলল, দীর্ঘক্ষণ নীরব ছিল। অবশেষে এক অদ্ভুত সংকোচন আর ক্ষীণ সাহস মিশ্রিত স্বরে বলল, তুমি কি আমায় ভালোবাসো না তৃষা? তোমায় তো প্রেম জোর করে বিয়ে করেছিল, তাই না? তিশা ধীরে মুখ তুলে, তার চোখে দুটো প্রত্যুষের চোখে স্থির রইল। সে দৃষ্টি এক অধিকারে নির্ভীক স্থিত। সে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, সরলভাবে সত্যি কথাটাই বলবো। আপনার ভাই প্রেম নওয়াজ, তাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল, তবে কখনো তা প্রকাশ করিনি, কারণ তখনও নিজের অনুভূতি গভীরতা আমি বুঝিনি। পরে আপনার সঙ্গে পরিচয় হয়। প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি সেই মানুষ যার সঙ্গে জীবনটা শান্ত বাঁধনে বাঁধতে পারি, কিন্তু সময় সবকিছু বদলে গিয়েছে। আর আমি নিশ্চিতভাবে জানি প্রেম নওয়াজকে ছাড়া আমি কিছুই নই। দিনের পর দিন তার অনুপস্থিতি আমি নিজেই হারাতে বসেছিলাম। তাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি তা কেবল আমি জানি। তার কোনো পরিমাপ নেই, তাই ক্ষমা করবেন। আমি আপনার কিছুটা ব্যবহার করেছি বলতে পারেন। আপনার আবেগের উপর ভর করে আমি চেষ্টা করেছি প্রেমকে ফিরিয়ে পেতে। যদি সেদিন আপনার সাথে বিয়ের নাটকটা না করতাম, তাহলে হয়তো প্রেম কোনোদিনও ফিরে আসতো না। আপনি ভালো মানুষ মিস্টার দেওয়ান। আপনি এমন একজন নারী ডিজার্ভ করেন যে সত্যি আপনাকে ভালোবাসবে। আমার মতো নয়। নিজেকে ভালো রাখুন, নিজের সুখে খুঁজে থাকার জন্য নিজেকে খুঁজে বের করুন। একটু সামান্য বিষয়টা নিয়ে এত বিশাল করে তোলপাড় করার মানে হয় না। আর আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্কও ছিল না, একটা সহানুভূতি, সামান্য যোগাযোগ, এই পর্যন্তই। আমি প্রেম নওয়াজকে ভালোবাসি, সেই আমার সব কিছু। তার জায়গাটা কেউ নিতে পারবে না, কোনোদিনও না। আপনি আজ আপনার নিজের ভাইকে জেলে অন্ধকারে নিক্ষেপ করেছেন, নিজের হাতে হাত করা পরিয়েছেন। একবার ভেবে দেখুন, মানুষটি কি আপনি ঠিক করেছেন? ক্ষমতার প্রদর্শন যতই মধুর হোক না কেন, তারও একটি সীমা থাকা প্রয়োজন। আমি চাই আপনি যেমন সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। আপনি মনে করবেন আমার স্বামীর গায়ে একটা আঁচ পড়লেও আমি আর নীরব থাকবো না। এই সতর্কবার্তাটাই আমার শেষ কথা, মিস্টার দেওয়ান। তারপর প্রত্যুষ উঠে দাঁড়ালো, চোখের কোণে জল, কণ্ঠে যেন কম্পন নেই। আছে তাহলে কেবল ভয়ঙ্কর দৃশ্যটা, যা নীরব রাতের বাতাসকে ছেদন করে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মাথা ঠিক আছে তিশা? কি বলছো তুমি? তুমি ভুলে গেছো তোমায় তো প্রেম অপহরণ করেছিল। কি জাদু করেছে তোমার ওপর? তিশা শান্ত অনর কণ্ঠে জবাব দেয়, তার আমার ওপর কোনো জাদু করার প্রয়োজন নেই। আমি প্রথম থেকেই তার ওপর আকৃষ্ট ছিলাম। প্রত্যুষ বিস্ময়ে কেঁপে ওঠে, সত্যি বলছো? একদম সত্যি। তোমার বুক কাঁপছে না? কাঁপছে। কিন্তু যার জন্য এই কাঁপন, তাকে আপনি বন্দি করে রেখেছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, তবে অনুরোধ করছি সব ভুলে যান, প্রেমকে মুক্ত করুন। আমাকে আমাদের মতো বাঁচতে দিন। আপনি নিজেই শান্তি পাবেন, আমরাও আমাদের মতো সুখে পাবো।
প্রত্যুষের চোখে যেন কুয়াশার মতো ঝাপসা জল জল জমে আছে চোখের কোণে। স্থির করে ফেলেছে নিজের মনস্থিতি। তার কণ্ঠ ভারী, তবু কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধ নেই। শেষবারের মতো তিশার চোখের দিকে তাকিয়ে সে বলল, যদি কোনোদিনও মনে হয় তোমার ফেরার প্রয়োজন, ফিরে এসো। আমার দরজা সর্বদা খোলা তোমার জন্য। আমি প্রত্যুষ দেওয়ান। তোমায় আমার হৃদয় দিয়ে দিলাম, মুক্তও দিলাম। তুমি আমার মন নিতে চাওনি, নিয়েছো স্বাধীনতা। আমি তোমার ভালোবাসার পথে আর কোনোদিন দাঁড়াবো না। কখনো হয়তো আর বলবো না ভালোবাসি, কিন্তু ভালোবাসা থেমে থাকবে না। তিশার কণ্ঠ গলায় লাগলো। কথা শেষ, এবার থানায় চলুন। আমি আমার স্বামীর সঙ্গে গিয়ে আপনার সঙ্গে এসেছি, না গিয়ে আপনার সঙ্গে এসেছি কেবল এই কথাগুলো বলার জন্য। প্রথমে সাবধান, তারপর বাকিটা দেখা যাবে। প্রত্যুষ উঠে দাঁড়ায়, মুখে যেন কোনো অনুভূতি নেই, তবু চোখের কোণে অস্থির স্রোত বইছে। নিজেকে সামলে বলল, আমার কিছু বলার অধিকার নেই, কথাও ফুরিয়ে গেছে। তিশা মাথা নাড়ল। চলুন থানায়। থানায় পৌঁছে প্রত্যুষের নির্দেশনায় প্রেমকে কারাগার থেকে মুক্ত করা হয়। দরজার ওপাশে পা রাখতে প্রেম ছুটে এসে তিশাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন সে নিজেই প্রমাণ করতে পেরেছে। তিশা তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনি ঠিক আছেন? শরীর কেমন? প্রেমের গলা রুদ্র। তুমি কোথায় গিয়েছিলে তৃষা? তিশা মৃদু হাসে, কোথাও যায়নি, আপনাকে ছেড়ে কোথাও যাবো না, বিশ্বাস রাখুন। চলুন, বাড়ি যেতে হবে। অবশেষে এখন শুরু আমাদের গল্পের। প্রেম চলে যেতে উদ্যত এমন সময় অফিসারের কণ্ঠস্বর ভেসে এলো, একটু স্থির থাকুন মিস্টার প্রেম, একটা কাগজে স্বাক্ষর বাকি আছে, তারপর আপনি যেতে পারবেন। প্রত্যুষ তখন বাইরে বেরিয়ে এসেছে। জীবনের নির্মম পরিহাস থেকে তার সমস্ত অস্তিত্ব বিদ্ধ হয়েছে। এই জীবন খেলাটা যেন কতই নির্মম। কি পেল সে, কি হারালো, আর তার সঙ্গে কি বা ঘটলো, কি প্রাপ্য ছিল তার? প্রেমের বুকে তিশাকে দেখে প্রত্যুষের বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এর চেয়ে বুঝি মৃত্যু যন্ত্রণা তার কাছে শ্রেয় ছিল। এই যন্ত্রণা তো সে সহ্য করতে পারছে না। সে যদি তিশার জীবনে থাকে তাহলে হয়তো তিশার সুখে আঁচড়ে পড়বে। তাই তো সে সরে যাবে অনেক দূরে, এমন দূরে যেখানে তার ছায়াটুকু তিশার সুখে বাধা হয়ে দাঁড়াবে না। তবু তার না হওয়া ভালোবাসার মাঝে তিশা যেন সুখে থাকে, সেই কামনাই সে করে। তার না হওয়ার মধ্যে তিশা অস্বস্তি, এই চিরস্থিত তার বুকের প্রতিটি নিঃসৃত নিঃশব্দে। রাস্তার ধারে দাঁড়িয়ে প্রত্যুষ এবার চোখ তুলে আকাশের দিকে তাকায়, তারপর হাত উল্টো পাশে, চোখে জল মুছে হেসে বলে, তারপর সে হাসলে আমি কাঁদলাম। সে খুঁজে পেল আমায়, আর আমি হারালাম আধারে। তারপর আর হলো মুক্তি, আমার হলো বন্দি। সে হয়ে গেল দূর নক্ষত্র, আমি অন্ধকারে চাঁদনি রাত। সে আমি শুনলাম কেবল নিজের ভেতর ভাঙা শব্দ, বাঁচাতে দিল না। প্রত্যুষের বুক ভরা আর্তনাদ যেন প্রকৃতির প্রতিটি সুর ভেঙে যাচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য সঙ্গীত। যদি তিশার সামনে দাঁড়িয়ে শেষবার বলতে পারতো, তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনের আগুন মনে জ্বলে রে, তবে হয়তো তিশা পৃথিবীটা এতটা নিষ্ঠুর লাগতো না। তিশা প্রেমকে ভেতর থেকে রেখে থানার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। অঙ্কুর বাইকের সামনে দাঁড়িয়ে আছে। থানায় তার দম বন্ধ লাগে। তিশা অঙ্কুরের কাছে গিয়ে বলল, কিছু খাবারের বন্দোবস্ত করে নিয়ে আসো তো। আমি প্রেমের কাছে গিয়ে বসি, খেয়ে বাইক উঠবো, বাড়ি যাব। প্রেমের এই শরীর বাইক চালাতে দিবে না, নেভার, আমি আছি না। থানার অন্দরমহলে শোরগোল, জয় জমাট মানুষের পদচারণ, কাগজের ভাঁজে পুলিশের ঘোড়া ভুরু কঞ্চিত। মাঝে বেঞ্চে বসে আছে শিমলা ও প্রেম। বেঞ্চের এক প্রান্তে বসা লোকেদের ভিড়, তাদের মাঝে একটি মেয়ে, কপালে সিদ্ধান্তের রেখা, চিন্তার রেখা। পাশে থাকা লোকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। আচমকা এক তরুণ ছুটে এলো, মুখে রক্তচাপের অস্থিরতা। পুলিশের চোখ মুহূর্তে যেন টেনে ধরে সে। পুলিশ গর্জন করে বলল, এটা থানা, মাছের বাজার নয়। কথা শুনে ছেলেটি বুদ্ধিমত্তার কাঁটায় পড়ে। তাকে থামিয়ে আনা হলো। লোকটি টেনে নিয়ে যাওয়ার সময় সে পেঁচিয়ে বারবার একটা কথাই বলতে লাগলো, 5টা বছর জানোয়ার, তুই আমার সঙ্গে প্রেম করে এখন বড়লোকের মালাওয়ালা দেখে বিয়ে করেছিস। আমার জীবনের 5টা বছর নষ্ট করেছিস। এখন তুই সুখে থাকবি, মেরে ফেলবো তোকে। শিমলার পাশে বসে থাকা মেয়েটি তখন তার পাশে বসে থাকা নিজের স্বামীকে বলল, দেখছো, বললাম না ওই লোকের মাথায় সমস্যা। এসব কি বলছে? আমি তোকে চিনিও না। সমস্যা নেই বউ,
পুলিশ দেখবে, তুমি চিন্তা করো না। স্বামীর মুখের দিকে এহেন কথা শুনে মেয়েটি পুনরায় নিজের স্বামীর কাঁধে মাথা রাখলো। শিমলা তখন উঠে প্রেমের পাশের সিটে বসলো। কথা বলল না, তবে ফোনটা বের করে মেয়েটির দিকে তাকালো। চোখের চশমাটা ঠিক করে প্রেমকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আজকে রাতের মধ্যেই কিন্তু এই ঝামেলা শেষ করতে হবে। প্রেম জবাব দিল না, কেবল উঠে দাঁড়ালো। তিশা তখন ভেতরে প্রবেশ করেছে মাত্র। সে তিশার দিকে তাকাতে হাসলো। হেসে মৃদু স্বরে শিমলাকে জবাব দিল, সকাল হতে না হতে খবর পেয়ে যাবে, চিন্তা নেই। প্রেমের বারান্দায় কাঠের বাড়ি। প্রেমরোজ ফিরতে খুব সময় লাগলো না। রুমে সে ক্লান্ত শরীরে প্রেম বসে পড়ল। মুহূর্তেই তার চোখে কোলে মাথা রাখে তৃষা। আপনাকে আমি কখনো দূরে যেতে দেব না প্রেম। জানেন, আপনার জন্য না পুতুলটা আমি চুলের রং বদলে দিয়েছি। ওইটা এখন দেখতে আপনার মতো। দেখা হয়নি? কখন করলে? ওই যে ওই দিন কটেজে রাতে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন উঠে গেলাম। নতুন চুল তো লাগাতে পারিনি, তাই কটেজে একটা লোককে দিয়ে রং করিয়ে আনিয়েছি বাইরে বসে বসে। এমা, জানেন কি হয়েছে? হঠাৎ করে কি যে বৃষ্টি, ওই সব দেখে লোভ সামলাতে পারিনি। ওই যে এইটুকুনি ভিজেছি। সকালে ডয়ের সিরিজও পেয়েছি। ইঞ্জেকশন কি তুমি আমার হাতে দিয়েছিলে? তিশা একটু চুপ করে পুনরায় বলল, আর কি দিবে? কিসের ইঞ্জেকশন জানো? সুগারের। কে বলল? সন্ধ্যায় অঙ্কুর ভাই বলেছিল প্রতি মাসে আপনার একটা নর্মাল সুগারের জন্য এমনই নাকি ইঞ্জেকশন দিতে হয়। এত যে নেশা করেন, এসবের ফল এগুলো। অঙ্কুর ভাই ওইটা হাতে নিয়ে বলল, আজকে ইঞ্জেকশন দেওয়ার ডেট, আপনার হাতে যেন দিয়ে দেই। পরে আমার মনে ছিল না, রাতে ঘুম ভাঙার পর মনে আসতেই দিলাম। আমি ভুল জায়গায় দিয়েছি কি? আমি তো জানি না কোথায় দেয়। পারফেক্টভাবে দিয়েছে সোনা। প্রেম তিশার চুলে হাত বুলাতে বুলাতে বলল, তোমায় অনেক দিন ধরে বলবো বলবো বলে একটা কথা বলা হয়নি। কি কথা? হিমিকা গুলজার আর পরাগ নেওয়াজের কথা। তারা কে? আমার পিতামাতা। তিশা ওইদিকে কথা মনে পড়ে যায়। এই তাদের কথা তুলতেই তো মাসের জন্য হারিয়ে গিয়েছিল সে। তবে এই মানুষগুলো কি করে হারালো তা তো এখনো জানা হয়নি। আমার মা বাবা প্রেম করে বিয়ে করে। শুরুতে তাদের সম্পর্ক ভালোই যাচ্ছিল, তারপর আমি জন্ম নিলাম। সবাই কত খুশি। তবে আস্তে আস্তে যত বড় হচ্ছিলাম ততই বুঝতেছিলাম বাবা মায়ের সম্পর্কটা সুস্থ নেই। এই যে প্রেম প্রেম করে একটা বিষয় আর নেই। মা রোজই কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করতোই। বাবা বিষয়গুলো সামলানোর চেষ্টা করতো, মা সব বিগড়ে দেওয়ার চেষ্টা করতো। দেখতে দেখতে 19-এ পা রাখলাম। 19-এ আমার জীবনে ধ্বংসের ধাপ এলো। দেখো, আমি আর কখনো খারাপ মানুষ হতে চাইনি, কিন্তু কি করে হয়েছি জানো? কারণ আর 10টা মায়ের মতো আমার মামাই বুকে টেনে ভালোবাসেনি, মানুষ হওয়ার গল্প শোনায়নি, ঘুম পাড়ায়নি, ঘরে অশান্তি করে মা রান্না বন্ধ করে দিত, বাবা রাগ করে বাইরে থাকতো। এমন সময় দাদু আমায় যা পারতো দেখাশোনা করত। মায়ের শাসন, যত্নের অযত্নে যখন যে খারাপ হয়ে গেলাম জানি না। আমি জীবনে প্রথম মদ খেতে দেখলাম কাকে জানো? আমার মাকে। বাবার বিজনেস ফ্রেন্ড মঈন কাকা প্রায় আমাদের বাসায় আসতো। মানুষটিকে পছন্দ করত। কেন জানো? কারণ প্রতিটা বার বাড়ি আসার সময় সঙ্গে করে আমার জন্য চকলেট বক্স নিয়ে আসতো। তার চকলেট কোম্পানি ছিল, বাবা সেখানে 30% শেয়ারও হোল্ডার ছিলেন। এই চকলেট খেয়ে আমি আর্মিয়ে ঘুমিয়ে দিতাম, আর তখনই বুঝতে পারতাম আমার পছন্দের আঙ্কেল আমায় নেশাদগ্ধ চকলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার মায়ের সঙ্গে এক বিছানায়। প্রেম থামলো, কথাগুলো বলতে গিয়ে ঢোক গিলল। খুব কষ্ট হলো তার। তিশা উঠে বসে আরো মনোযোগ দিল। প্রেম পুনরায় বলা শুরু করলো। আমার বয়স 19। সেদিন আমি প্রথম মা আর আঙ্কেলকে ওইভাবে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করি। নিজের চোখে বিশ্বাস করতে সময় লেগেছে আমার। সেই রাতে আমি নিজের রুমের মেঝেই পড়ে গেলাম। সুগার লো হয়, হুঁশ ফেরে না, বেহুশ হয়েছিলাম। পরের দিন বাবা আমায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে জানতে পারলাম বাবা মায়ের ডিভোর্স। লেটারে দিয়ে বাসা থেকে চিঠি নিয়ে পালিয়েছে। অনেক দিন আগে মাকেও দেখেনি। তারপর মাঝে মা ফিরে আসে। তখনও আমি বলতে পারিনি আমি মাকে কার সঙ্গে কোন অবস্থায় দেখেছিলাম। এই নোংরা শব্দগুলো উচ্চারণ করার ক্ষমতা আমার আজও হয়নি। আজও না। মাকে নিয়ে আমি এসব বলি। মা হয়তো শেষে বাবা আর মায়ের ডিভোর্স হয়।
তার বছরের পর বছর পরকীয়া করার বিষয়টা নয়, নেওয়াজ পরিবারের সবাই ভেঙে যায়। বাবা ডিভোর্সের পক্ষে কখনোই ছিল না, এই সুযোগ চেয়েছিল, তাতে মায়ের কি? সে আমার বাবাকে রেখে নতুন স্বামীর সাথে চলে যায়। বাবার ব্যবসা ধসে পড়লো। মা নতুন স্বামীর সঙ্গে চলে যাওয়ার 6 মাসের মাথায় জানতে পারলাম তার ভয়াবহ মৃত্যু হয়েছে, খুন হয়েছে সে। সেই খুনের রহস্য আজ অজানা। মা তার পরিবারের বিপক্ষে গিয়ে আমার বাবাকে বিয়ে করার পরেই নাকি শুনেছিলাম তার পরিবার তাকে মেনে নেয়নি। বিয়ের পর বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, মেয়ের মৃত্যুর খবর জানতে পারেনি তারা। যাক, সেই সব কথা বাদ। তবে শুনেছিলাম মঈন আঙ্কেল নাকি মাকে খুন করেছিল, মানুষ এটাই বলতো। ওই লোকও এখন বেঁচে নেই, অ্যাক্সিডেন্ট করেছিল, কয়েক বছর বেঁচে ছিল ওই অবস্থায়, পরে মারা যায়। ছোট থেকে বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়েছি, এই আমিটা একগুঁয়ে ছিলাম, ঝগড়া করতাম, ঘরের মধ্যেই বন্দি থাকতাম। আচ্ছা, এসবের জন্য আমি দায়ী ছিলাম তিশা? প্যারেন্টস ডেতে সবার বাবা মা আসতো, আমার পরিবারের মানুষ আসতো, এখানে আমার দোষ কোথায়? এই দাদু ছাড়া কেউ আমায় বুঝেনি। ধীরে ধীরে সময় কাটে, আমি 23-এ পা রাখি। মা চলে যাওয়ার পর বাবা সব ছেড়ে আমাকে টেক কেয়ারে করেছে, ভরসা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। আমি ভাবতাম এই যুগে বুঝি আমার জীবনে এত পরে হলেও এখন সুন্দর চলছে। তবে 23-এ আমার সঙ্গে কি হলো? বাবাকে আবিষ্কার করলাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে। এই মেয়েটা আর কেউ না, আমার ভার্সিটির ফ্রেন্ড, তাও নিজের বাসায়। আমার পরিবারের কারণে আমার পড়ালেখা অনেকবার থেমে গেছে। কবেই এই পড়ালেখা শেষ হয়ে যেত, ভার্সিটি যাওয়ার অনেকেই বন্ধ হতো। আমার কাঠের বাড়িটাই সব মিলিয়ে আড্ডা দিতাম, গানের আসর বসাতাম। আমার সার্কেলে রাখা রাফা নামক একটা মেয়ে ছিল, সে আমার বাসায় প্রায় আসা যাওয়া করতো। বাবা নিজেই মেয়েটাকে মতো ভালোবাসতো, তার নাকি মেয়ের অনেক শখ ছিল, তবে মেয়ে হতে পারলাম কই। বাবার বিয়ে করেনি, জীবনটা বিলিয়ে দিয়েছে শেষে প্রেমকে মানুষ করার তাগিদে। সেই বাবা যখন নিজের ক্লাসমেটের সাথে আবিষ্কার করলাম, ঠিক 19 বছরের ঘটনার পুনরাবৃত্তি। সেদিন মারাত্মক শরীর খারাপ হয়, 1 সপ্তাহের মাথায় হাসপাতালে ভর্তি। অঙ্কুর না থাকলে কি হতো কে জানে। বাসায় ফিরে বাবাকে দেখতে পেলাম না, সেই থেকে এখন পর্যন্ত বাবাকে দেখিনি। কি হয়েছে তার, কোথায় আছে জানি না। তবে জিনিয়া রাফা লাশ দেখেছিলাম, আত্মহত্যা করেছিল সে। 1 সপ্তাহের মধ্যে ঘটনাগুলো ঘটে। আজও পুলিশ আত্মহত্যার পেছনে রহস্য উন্মোচন করতে পারেনি। দেখো তিশা, এসবের পর থেকে ভরসা নামক কোনো শব্দ আমি বিশ্বাস করিনি। এসব বিশ্বাস ভরসা করা ছেড়ে দিয়েছি। নেশা বাজেভাবে এত ভয়ঙ্করভাবে লিপ্ত হয়ে যায় যে নিজেকে আর খুঁজে পায় না। তিশা, এখনো মাঝে মাঝে আমার রাতে ঘুম ভেঙে যায়। 19 আর 23 বছরে সেই দুটো দুঃস্বপ্ন আমায় ঘুমোতে দেয় না। আমি ভরসা করব কাকে? দেখো, আমার তোমার আগে কাউকে ভালোবাসা আসেনি কারো প্রতি। কি করে ভালোবাসতে হয় জানা নেই। আমার ভালোবাসায় অনেক ভুল ত্রুটি দেখতে পারি। তুমি অন্তত আমায় ভুলে যেও না। এবার তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি নিশ্চিত মরে যাব। আমায় আর কেউ মৃত্যুর হাত থেকে ফেরাতে পারবে না তিশা। মনের সঙ্গে যুদ্ধ করে তোমায় ভালোবেসেছি। আমার যুদ্ধে হারিয়ে পরাজিত সৈনিক অভ্যস্ত করো না। প্রেম তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। এক মুহূর্ত সে এক প্রেমকে আবিষ্কার করে, এক ভয়ঙ্কর শৈশব। এই ট্রমা এখনো লোকটিকে মরে খাচ্ছে। এসব যদি তিশা একবার জানতো, তাহলে সেই দিন রাতে কখনোই প্রেম কিভাবে কষ্ট দিয়ে কথা বলতো না। আসলে মানুষ এমনি এমনি খারাপ হয় না, খারাপ হওয়ার অনেক কারণ থাকে। প্রেমের মতো তিশার চোখেও জল। সে প্রেমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আর মৃত্যুবরণ করাও সমান। আমাদের বিচ্ছেদ এপারে হচ্ছে না, ওপারে যদি কথা বলি জানি না, তবে ওই পারে একটা সুযোগ পেলে আমি চাই আপনাকে আবার আমার করে নিতে। আমরা আবার প্রেমে পড়ে একে অপরকে আবার বিবাহের বৃষ্টিবন্ধনে আবদ্ধ হতে চাই। প্রেম বাচ্চার মতো গুটিয়ে গিয়ে পুনরায় বলল, তুমি জানো আমি পাপী হয়ে জন্মাইনি। আমি একসময় বিশ্বাস করতাম ভালোবাসা মানুষকে খোদার কাছাকাছি নিয়ে যায়, কিন্তু এখন বুঝি খোদা হয়তো হাসেন যখন এমন ভাবে। তবে তোমার ভালোবেসে আমি আবার বিশ্বাস করতে চাই। কেবল তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে দোষ দিও না। আমি ভালো ছিলাম, সত্যি বলছি, কিন্তু এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি, ভালোবাসেনি, আপন করে নেয়নি তিশা। তিশার চোখে জল, প্রেমের সঙ্গেও যেন বেগ বাড়ছে তার জলের।
কথায় আছে না, মানুষ পাপ নিয়ে জন্মায় না, তবে পাপ নিয়ে মৃত্যুবরণ অবশ্যই করে। তবে পাপ ছাড়তে কিন্তু অনেকেও পারে। সেই প্রেমের বুকে থেকে নিজেকে ছড়িয়ে চোখের দিকে তাকাতে বলল, এই যে আমি আছি, আমি আপন করেছি তো, আপনি ভালোবাসি তো, আমি ভালোবাসি, পৃথিবীতে ভুল প্রমাণ করে দিব। খোদা আবার মুচকি হাসবে প্রেম আমাদের সুন্দর সমাপ্তি দেখে। এবার তিনি আবার মুচকি হাসবেন। প্রেম কথা বলল না, কেবল তিশাকে বুকে জড়িয়ে রইল। হঠাৎ করেই বলল, ভালোবাসি তোমায়। তিশার চোখের জল আড়াল করে জিজ্ঞেস করলো, কতখানি? হিসেব চাইছো? ভালোবাসাও সংখ্যা আছে, পরিমাপ আছে। আচ্ছা তবু বলছি, আমি তোমায় ভালোবাসি ঠিক ততটুকু যতটুকু অপেক্ষা মরুভূমি ক্লান্ত পথিক আকাশের পানে চেয়ে বৃষ্টির জন্য করে। আমি তোমায় ভালোবাসি ঠিক ততখানি নদী তার কুলকে ভালোবেসে দিনের পর দিন কিনারা ছুঁয়ে আবার ফিরে আসে ঠিক ততখানি। তবুও ছোঁয়ার সময় ভাবে, আজই শেষবার। তাহলে আপনি কি কখনো আমাকে ছাড়বেন? কবু নয়। যদি তুমি সূর্য হও, আমি হব ছায়া। তুমি যেদিকে যাবে আমি অন্ধকার হয়ে তোমার পায়ে নিব, প্রতিবার মিশে যাব। আমি আলো হব। আমি শুধু তোমার অস্তিত্ব চাই। প্রেম মাথা তুলল। তিশার চোখের কোণে জলে দেখা গেল কেমন যেন নেশা নেশা লাগছে, অত্যাধিক গরম শিশুকে লাগছে। সে হাত দিয়ে তিশার চোখের জল ছুঁইতে চাইল, অতঃপর চোখের কোণে চুমু এঁকে দিল। তিশা তখনও নিশ্চুপ। হঠাৎ প্রেম বলে উঠল, আমার শার্টের বোতামটা খুলে দেবে? তিশা হাত বাড়ালো না। বোতামে হাত রাখতেই প্রেম বাতি বন্ধ করলো। তিশা অন্ধকারে কাছে টেনে নিয়ে বলল, আবারও বলছি, ভালোবাসি। রাতটা স্বামীর বুকে কেটে গেল অজান্তে। প্রেম বাইক রেসার। প্রথম থেকে আন্দাজ করেছিল তিশা, তারপর অঙ্কুর সব খুলে বলল। এই যে একটু আগে ঘুমিয়েছে, লোকটা ক্লান্ত শরীর নিয়ে। ঘুমানোর আগে এই যাবৎ সকল বাইক রেস নিয়ে কথা বলল। শুনতে ভালোই লাগছিল। মজার বিষয় হচ্ছে, এত বড় একটা বাইক রেসারের বুকে এই মুহূর্তে মাথা রেখে শুয়ে আছে সে। আহা, আর কি চাই? তবে বাইক রেসের জন্য এত দূর তিশার আশা যদি সব মেনে নিয়ে এসে যুবরাজ সরকারের বউ হতো, তাহলে আজকে প্রেম নেওয়াজকে কখনোই পাওয়া হতো না। তিশা চোখ বুঝলো পরম তৃপ্তি নিয়ে। এবার একটু ঘুমানো আবশ্যক। সকালে ঘুম ভাঙল তিশার খাবারের গন্ধে। প্রেম এসে তাকে বিছানা থেকে উঠিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। কাজ শেষে তিশার পাশে বসতে মুচকে এসে বলল, দুটো সারপ্রাইজ আছে, কোনটা আগে শুনবে? দুটোই শুনবো। 1 নম্বরটা আগে বলুন। প্রেম ফোনটা বের করে কলে তিশার সামনে ধরতে ভিডিও কলে ওই পাশ থেকে তিশার বাবা মাকে দেখতে পেল। তিশা যেন মুহূর্তে ইমোশনাল হয়ে গেল। কতদিন পর বাবা মাকে দেখতে পাচ্ছে। প্রেমের মনে হলো এখন তিশাকে একটু বাবা মার সঙ্গে একান্তে কথা বলতে দেওয়া উচিত। নিজেকে সামলে শেষ করে উঠুক, এরপর সে রুমে ফিরবে। সে তিশাকে স্পেস দিয়ে দাঁড়ালো। নিচ থেকে আপেল কাটার জন্য ছুরিটা এনেছিল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ছুরিটা কে ছুঁয়ে দেখলো। তারপর ছুঁয়ে দেখে সামান্য একটু রক্ত লেগে আছে। সে রক্তটার দিকে তাকালো। একটা নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বিশ্বাসঘাতকের মরে যাওয়াই ভালো। আজ হোক কাল হোক, তাদের দিন ফুরিয়ে সময়ের চক্রে এবার মর্নিক। তিশা ফোন রেখে ডাকতেই প্রেম রুমের ভেতরে এলো। তিশা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলল, আপনি এত কিছু করে ফেলেছেন আর আমি জানতেও পারলাম না। আমি সময় নিয়ে জানাতে পছন্দ করি। তো ঝামেলা মিটলো। এবার বাবা শ্বশুর বাড়িতে জামাই আদরে ব্যাস তাড়া দিয়েছে, তাই সব মিটমাট করে দিলাম। এসব আর মেনে নেওয়া যাচ্ছিল না। তাই বলে এসব কি করে করলেন? বাবা মায়ের মত এত সহজে পাল্টে দিলেন? তাহলে শুনো। তিশাকে নিয়ে বিছানায় বসলো। তারপর বলল, সেই রাতে আমি বাসা ছাড়ি, সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে, তবে বেড রেস্টে ছিলাম। তারপর মাথায় এলো তবে একটা শিক্ষা দেওয়া উচিত। একেবারে হৃদয়ে যে আঘাত করেছো, একটু কষ্ট তুমিও ডিজার্ভ করো। ব্যাস পড়ে রইলাম হাসপাতালে, তোমার সঙ্গে কথা হয়নি। এর মানে এই ছিল না যে তোমাকে ভালোবাসতাম না। তোমার ওপর পুরোদমে নজর ছিল আমার। কোথায় কি করছো, কি খাচ্ছ না খাচ্ছ সব। পুরো বাড়ির সিসি ক্যামেরা আমার ফোনে সংযুক্ত। যাক, প্রত্যুষের সঙ্গে কয়বার বাইরে গিয়েছো, ঢং করেছো, কত খাবার খেয়েছো সব আমি জানি। এখন কথা হচ্ছে
আমার পরিকল্পনা যে মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করেছিল সে হচ্ছে সিদ্দিক নেওয়াজ। দাদা ভাই একদিন অসুস্থ পড়েছিল তাই না? তুমি সেই দিন তার কাছে গিয়ে কুত্তার মতো চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করেছিল, মনে আছে সোনা? কুত্তার মতো মানে বাদ দাও। পরে কি হয়েছে শোনো। আসলে ওই দিন দাদু অসুস্থ হয়নি, একটু নাটক করেছিল আর কি। তার সঙ্গে শুরু থেকে আমার যোগাযোগ ছিল। তুমি শুরুতে না জানলেও এই মানুষটা জানতো আমি তোমায় কতখানি ভালোবাসি, আজও বাসি। আমি অঙ্কুরকে বলেছিলাম আগে তোমার পরিবারের খবর জোগাড় করে রাখতে, সেও করেছিল। সে তোমার বাড়িতে খবর জোগাড় করলো, দাদা ভাইকে সব খুলে বললাম। সে বলল সে নিজেও তোমার পরিবারের সঙ্গে কথা বলবে, তাই হলো। মাঝি অঙ্কুর আর দাদা সহ মুকলেশ চাচা তোমাদের বাড়িতে গিয়ে ওঠেন, আমিও তাদের সঙ্গেই ছিলাম। তবে তোমার পরিবারের সঙ্গে কথা বলার আগে আমি কথা বলেছিলাম যুবরাজ সরকারের সঙ্গে, মানে তোমার হয়েও না হওয়া স্বামী। মানুষটা ভালোই ছিল, সব খুলে বলতে সেও সাহায্য করবে। যদিও ক্ষোভ ছিল তোমার প্রতি, সময় নষ্ট করে পালিয়েছ। তোমার মা বাবা নাকি অনেকবার তোমাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়েছিল তার কাছে, সে মুখে সাহায্য করবে বলেও করেনি। আমি কথাটা বলার পর একটু ভাবলো, তারপর সাহায্য করেই ফেললো। এই বাবা মায়ের কাছে গেল, সে বললো তোমায় পাওয়া গেছে, কিন্তু কাছে পেতে হলে একটা কাজ করতে হবে। তোমার বাবা মা তখন তোমার দরকার ছিল, তোমায় পেলেই হলো, রাজি হলো সব শর্তে মানবে। তবে শর্তে তো কঠিন ছিল না। দাদা গেলেন, আমরাও গেলাম কাজী বাড়ি থেকে নেওয়াজ বাড়ি। বউ হোক এইটুকুই চাই। আমাদের পরিবার তোমাদের এখানে আসা খবর সব খুলে বলল, তাদেরকে সময় দিল ভাববার। শেষে 2 দিনের মাথায় তারা বিয়েতে রাজি হলো। পারিবারিকভাবে তবে আমায় বউ করার কথা ছিল, কিন্তু মাঝে থেকে তুমি বালপাকনামো কি করলে? প্রত্যুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে রাজি হলে। একটু ধৈর্য নেই শালীর ঘরের বউ। তোমার বালপাকনামোর জন্য আমার সাজানো পরিকল্পনা সব নষ্ট। শেষে ভালো মতো বাসাতেও তো তোমার মতো আটার বস্তা কিডন্যাপ করতে হলো। সব নাটক। আর কবুল বলার সময় যখন এত বাহানা করছিলে, বিশ্বাস করো মন চাইছিল লাগিয়ে একটা চরমারি। কত বড় নাটক বাস তুমি ভাবা যায়? তাহলে সেই দিন তৈমুরকে চিম্মি করলেন ওইসব শালা আমার করা মাল। তোমার ভাই তো তাই আমারও বড় ধান্দাবাজ। এই শোনো, কি করে তোমায় বিয়ে করতাম তখন বুঝতে পারছিলাম না। শেষে শ্বশুর আব্বাই কিন্তু তুলে এনে বিয়ের প্রচেষ্টা বললেন, কঠোর শিক্ষা দিতে বলেছিলেন, কিন্তু দিয়েছি কি? তো শোনো মিসেস, তুমি ভাবছো তোমার টানে কিডন্যাপ করেছি, তবে তুমি শুনে রাখো, প্রেম একটা নিঃশ্বাসও ফেলে পরিকল্পনা করে, মাইন্ড ইট। তবে এমনি এমনি পাইনি, বহুত কারখট পোড়াতে হয়েছে। যাক গিয়ে সব কথা এখন অতীত। ব্যাকপ্যাকিং করে নাও, আজকেই কক্সবাজার যাব, সেখান থেকে সোজা যাব নেওয়াজ বাড়িতে। তোমার বাবা মাও আসবে। বাবা মার ভালোবাসা সবার কপালে জুটে না, ওইটা পর ভাগ্যের বিষয়। ভাগ্যকে ভাবে লাথি মারতে হয় না সুন্দরী। বলে সে প্রেম তিশার কপালে চুমু খেলো। অনেক কথা হলো, অনেক ভাঙ্গন হলো, এবার নতুন করে গল্প নতুনভাবে শুরু করতে হবে। শুরুটা খারাপ হয়েছে তো কি হয়েছে, শেষটা সুন্দর হলে গোটা জীবনটা সুন্দর হবে। তিশা প্রেমকে জড়িয়ে ধরে, বিশ্বাস করুন আমি পালাতে চাইনি। বাইক রাইড ছিল স্বপ্ন, স্বপ্ন পূরণ করতে এত দূর চলে গেছি সব ছেড়ে। আমি আছি তো, স্বপ্ন তোমার, তুমি পূরণ করার দায়িত্ব আমি নিলাম। তিশা প্রেমের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। প্রেম তার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ, এটাই বোধহয় জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আপনার জীবনের সঙ্গে যদি আপনার এই কমফোর্টেবল হয়, আপনাকে বুঝে, আপনার সব কিছু আপনার সাপোর্ট করে, তাহলে দুনিয়া কোনো ভয়কে ভয় মনে হয় না। জীবন তখন সহজ ও সুন্দর হয়ে যায়, আপনার নিজের রুচির পরিকল্পনা মতো, ঠিক গল্পের মতো।